আচ্ছা, এটি হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম এবং পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো এই ফর্মটি এখনও পর্যন্ত আপনারা ফিল আপ যদি না করতে পেরেছেন তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আপনাদের আমি দেখাই ওপরে কি লেখা রয়েছে। প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তো আপনাদের এই প্রতিটি বিভাগ পূর্ণ করতে হবে, ঠিক আছে। তো কি কি লিখতে হবে, কোথায় লিখতে হবে চলুন আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পারিবারিক পরিচয়। তো এখানে কি লেখা রয়েছে, পরিবারের প্রধানের নাম। তো আপনার পরিবারে যে প্রধান রয়েছেন, ধরুন আপনার বাবা বা আপনার মা, ঠিক আছে। তো এখানে আপনারা লিখতে পারেন, ধরুন স্বামী স্ত্রীর মধ্যে কেউ হয়তো প্রধান রয়েছেন, তো তাহলে হয়তো আপনার স্বামী প্রধান, তাহলে এখানে আপনি আপনার স্বামীর নামটি দিবেন। বা হয়তো আপনার স্ত্রী যদি প্রধান থেকে থাকে তাহলে এখানে আপনারা স্ত্রীর নামটি দিতে পারেন। তো আমার ফ্যামিলির বা আমার পরিবারের আমার বাবা রয়েছেন প্রধান, ঠিক আছে, বা হেড অফ ফ্যামিলি। তো এখানে আমি আমার বাবার নামটি দিয়ে দিয়েছি। তো এরকমভাবে আপনি আপনার বাবার নামটি দিয়ে দেবেন। এখানে আপনারা দেখুন রাইট সাইডে আধার কার্ড অনুযায়ী, তো আধার কার্ডে যেমন লেখা রয়েছে সেরকমভাবেই আপনারা নামটি লিখবেন। আচ্ছা, দ্বিতীয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ। তো জন্ম তারিখটি এরকমভাবে লিখবেন, প্রথমে দিনটি লিখবেন, তারপর মাসটি লিখবেন, তারপর এখানে আপনারা বছরটি লিখবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের লিঙ্গ। তো এখানে সে পুরুষ নাকি মহিলা তা আপনাদের সিলেক্ট করতে হবে, বা অন্যান্য হলে অন্যান্য আপনারা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের আধার নম্বর। তো পরিবারের যে প্রধান রয়েছেন তার যে আধার নম্বর সেটি আপনাদের এখানে লিখতে হবে। তো আমি এখানে আধার নম্বর লিখে দিয়েছি। তো এই ফর্মটি ডেমো ফর্ম, ঠিক আছে, কোনো ডিটেলস এখানে সঠিক নেই, সব আমি ভুল লিখে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনারা আপনার পরিবারের প্রধানের আধার নম্বরটা দিয়ে দেবেন। তারপর এখানে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, দেখুন যদি আপনার পরিবারের ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি থেকে থাকে তাহলে আপনাদের এখানে লিখতে হবে, যদি না থাকে তাহলে আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মেরা রেশন যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। অলরেডি আমি ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি, হিউজ পরিমাণে ভিউজ গেছে, ঠিক আছে। তো আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এবং সেই ভিডিওটি দেখে আপনারা অনেক সহজে আপনার পরিবারের যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি সেটি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের সদস্য সংখ্যা। তো আপনার পরিবারের টোটাল কতজন সদস্য রয়েছে তা আপনাদের এখানে সংখ্যায় লিখতে হবে, ঠিক আছে, শুধুমাত্র সংখ্যায়। তো এখানে আমি এখানে সংখ্যায় লিখে দিয়েছি, তো 6 জন রয়েছে। তো এখানে ঠিকানা, তো আমার যে ঠিকানা সেই ঠিকানাটি এখানে লিখতে হবে। তো পুরো স্থায়ী যে ঠিকানা রয়েছে আপনার, তো সেই ঠিকানা আপনাকে এখানে লিখতে হবে। তো তারপর রয়েছে এখানে যোগাযোগ নম্বর। তো আপনার বাড়ির যে মোবাইল নম্বর, ঠিক আছে, প্রধানের, তার এখানে আপনারা নাম্বারটি দেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বরেই দিতে হবে। মানে আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তার আধার কার্ড তার মোবাইল নাম্বারটি দিতে হবে, ঠিক আছে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারটি এখানে ফিল করতে হবে। তো আমি এখানে নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর এখানে আপনারা দেখুন 9 নম্বর পয়েন্ট, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। তো এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার কার্ডের নম্বর পরিবারের সকল সদস্যের এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাইট সাইড লেখা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ এই অপশানে সিলেক্ট করতে হবে এবং সমস্ত সদস্যের এখানে নাম দিতে হবে, ঠিক আছে। এবং তারপর এখানে লেখা রয়েছে যে বয়স 5 বছরের কম হলে আধার NA চিহ্নিত করুন। আচ্ছা, এখানে আমার যে প্রথম সদস্য রয়েছেন তিনি রয়েছেন আমার মা, ঠিক আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধান, ঠিক আছে। তো এখানে পরিবারের প্রধান যিনি মানে আমার বাবা, ঠিক আছে। তো আমার বাবা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না বা অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ করছেন না, ঠিক আছে। তো শুধুমাত্র এখানে ডিটেলস দিতে হচ্ছে। তো আমার বাবা কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, তাহলে এখানে আমি হ্যাঁ এই অপশানে রাইট দিই নি, ঠিক আছে। বাকি ডিটেলস অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেমন এখানে আদার সদস্যের ক্ষেত্রে ডিটেলস অ্যাড করতে হবে। তো এখানে আমার যে হেড অফ ফ্যামিলি তার ডিটেলস ওপরে দেওয়া রয়েছে, তো এই জন্য এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এখানে পরিবারের প্রধান যদি সে কোনো মহিলা হয়ে থাকেন এবং অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে এখানে আপনারা হ্যাঁ এই অপশানে সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে আমার ক্ষেত্রে আমার বাবা, তো এই জন্য এখানে হ্যাঁ হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে সদস্য
1, ঠিক আছে। তো সদস্য সংখ্যা 1, এখানে আমি আমার মায়ের নামটা দিয়েছি। মায়ের নাম দেওয়ার পর এখানে জন্ম তারিখ, তো জন্ম তারিখ এরকমভাবে আপনাদের লিখতে হবে। তারপর লিঙ্গ লিখতে হবে, মেল নাকি ফিমেল, ঠিক আছে, পুরুষ নাকি মহিলা। আপনারা যদি বাংলায় করছেন তাহলে বাংলাতেও করতে পারেন। আচ্ছা, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক, তো এখানে আপনাদের লিখতে হবে, ঠিক আছে। তারপর রয়েছে আধার নম্বর, তো আধার নম্বরটি আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এখানে মায়ের যে আধার কার্ডের নম্বর সেই নাম্বারটি আমি লিখে দিয়েছি। তো আদার্স যে ফ্যামিলি মেম্বার আপনি এড করবেন তাদের এখানে আধার কার্ডের নম্বর এড দিবেন, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো বাচ্চা থেকে থাকে এবং তার এখানে 5 বছরের বয়স 5 বছরের থেকে কম হয়ে থাকে, তাহলে এখানে কি লেখা রয়েছে যে আধার কার্ডের নম্বর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে সেক্ষেত্রে আমি একটি এক্সাম্পল লিখেছি, সুদীপ বাবু লিখেছি, ঠিক আছে, সদস্যের নাম, এবং তিনি 5 বছরের কম, তো তার জন্ম তারিখ এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো জন্ম তারিখটি লিখবেন। তারপর এখানে লিঙ্গতে সে পুরুষ নাকি মহিলা সেক্ষেত্রে আপনারা লিখবেন, ঠিক আছে। লেখার পর মেল বা ফিমেল লিখবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পারুল বাউরি, এটি হচ্ছে আমার মা। তো আমার মা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করছে এবং সে টাকা পাওয়ার জন্য করছে, তাহলে সেক্ষেত্রে এখানে হ্যাঁ আপনাদের রাইট সাইডে দিতে হবে, ঠিক আছে। এবং আপনার পরিবারে একের থেকে অধিক মহিলাও থাকতে পারেন যারা অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তো সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ হ্যাঁ অপশানে রাইট দিতে হবে, ঠিক আছে, যতজনে ফর্ম ফিল আপ করবে। আচ্ছা, তারপর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, ঠিক আছে। তো সম্পর্ক এখানে আপনারা লিখে দেবেন, ঠিক আছে। তো এখানে হয়তো আমি লিখলাম সন, ঠিক আছে। তারপর এখানে আধার নম্বর, তো আধার নম্বর আপনারা জানেন যে 5 বছরের নিচে যদি থেকে থাকে তাহলে এখানে NA লিখে দিতে হবে, ঠিক আছে। তো লিখে দিলাম। আচ্ছা, তারপর যে বাকি সদস্যগুলো রয়েছে সেমভাবে আপনারা লিখবেন, ঠিক আছে। এবং কেউ যদি অন্নপূর্ণা যোজনের জন্য ফর্ম ফিল আপ করছেন তাহলে রাইট সাইডে হ্যাঁ এই অপশানে সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। তো এখানে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের অ্যাকাউন্ট নম্বর এখানে ফিল করতে হবে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে প্রথম অপশান HOF, মানে হেড অফ ফ্যামিলি মেম্বার। তো আমি এখানে আমার বাবার নামটি দিয়েছি। আপনি যদি আপনার মায়ের নাম দিয়ে থাকেন বা আপনি আপনার স্বামীর বা আপনার স্ত্রীর নাম যদি দিয়ে থাকেন তাহলে তার এখানে ব্যাংকের যে ডিটেলস সেটি এখানে ফিল করতে হবে। তো প্রথমে এখানে ব্যাংক, তো এখানে আপনারা ব্যাংক নাম লিখবেন, ঠিক আছে। তারপর এখানে রয়েছে অ্যাকাউন্ট নম্বর, তো ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেই অ্যাকাউন্ট নম্বরটি আপনারা এখানে লিখে দেবেন। তারপর রয়েছে IFSC কোড, তো এখানে আপনারা IFSC কোডটি লিখে দেবেন। আচ্ছা, প্রথমে হয়ে গেল হেডের যে আপনার প্রধান সদস্য। তারপর রয়েছে সদস্য 1, তো সদস্য 1-এ যদি আপনারা এখানে যেমন ধরুন আমি আমার মায়ের ডিটেলস দিয়ে রেখেছি, তো আপনারা যদি আপনার মায়ের বা আদার্স কারো যদি ডিটেলস দিয়ে থাকেন তাহলে এখানে দেখে নেবেন, ঠিক আছে, যে সদস্য মানে আপনি কাকে অ্যাড করেছেন, এবং সেই হিসাবে আপনারা এখানে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এরকমভাবে আপনারা দিয়ে দেবেন। এবং রাইট সাইডে লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। তো এখানে যারা এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, ঠিক আছে, যেমন ধরুন আমার মা, তো আমার মায়ের যে ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, তো সেই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা একান্তই প্রয়োজনীয়, তাহলে অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাবে। আচ্ছা, ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু টাকা পাবে না। তো আপনারা এখানে হয়তো আপনার এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই, তাও আপনারা ফর্ম ফিল আপ করুন এবং তাড়াতাড়ির মধ্যে আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন, ঠিক আছে, যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের অ্যাকাউন্টে। আচ্ছা, তারপর এখানে সদস্য 2, তো আপনি যাকে রেখেছেন প্রথম পাতায় তাদের এখানে ডিটেলস দেবেন, ঠিক আছে, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, তারপর সদস্য 3, সদস্য 4 এরকমভাবে আপনারা অ্যাড করে নেবেন। আচ্ছা, তারপর কি রয়েছে, তারপর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিক এবং ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে আপনার যেটা এপিক মানে হচ্ছে ভোটার কার্ড, ঠিক আছে। তো ভোটার কার্ডের যে নম্বর সেটি আপনাদের এখানে দিতে হবে এবং তার সঙ্গে বিধানসভা ক্ষেত্র এবং অংশের নম্বরও আপনাদের লিখতে হবে। আচ্ছা, প্রথমে রয়েছে HOF এর এপিক নম্বর। তো আমার যে ফ্যামিলি মেম্বার প্রধান তার এখানে এপিক নম্বরটি দিয়ে দিয়েছে আমার বাবার। তারপর এখানে বিধানসভার ক্ষেত্র সেটিও আপনাদের লিখতে হবে। তারপর এখানে কত অংশ সেটিও আপনাদের লিখতে হবে, ঠিক আছে।
তারপর এখানে দেখুন সদস্য ওয়ান, তো সদস্য ওয়ান আমি আমার মাকে রেখেছি, তো এখানেও সেম ভাবে লিখতে হবে, ঠিক আছে। লেখার পর অংশ যে নম্বর সেটিও লিখতে হবে। আচ্ছা, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য টু, তো এখানে এপিক নাম্বার, ভোটার কার্ডের যে নাম্বার সেটি লিখে দিতে হবে, তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার লিখতে হবে। তো এরকমভাবে বাকি যেমনভাবে আপনারা সদস্য অ্যাড করেছেন, তো সেরকমভাবে আপনারা প্রথম পেজে দেখে তারপর এখানে তাদের এপিক নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর লিখে দেবেন। আচ্ছা, তারপর কি রয়েছে বিভাগ, তো এখানে বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কোন ক্যাটাগরির, যেমন মানে আপনার জাতি, তো আমরা হচ্ছি তপশিলি জাতি এসসি, ঠিক আছে, বাউরিদের ক্ষেত্রে। তো আপনাদের আদার্স যেমন ধরুন মাহাতো বা এসটি, ঠিক আছে, সাঁওতাল যারা রয়েছেন, তো তাদের মতো হিসাবে আপনারা সিলেক্ট করবেন, মানে আপনি যে জাতি বা যে ক্যাটাগরি, ঠিক আছে, সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে তপশিলি জাতি সিলেক্ট করেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রযোজ্য সংস্থাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস সংস্থাপত্র, ক্রিমি লেয়ার সংস্থাপত্র ইত্যাদি সঠিক হলে টিক দিন, ঠিক আছে। তো এখানে এই যে যে জাতির যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনাদের এই ফর্মের সঙ্গে জমা করতে হবে, ঠিক আছে। এবং লাস্টে কি রয়েছে এখানে রেশন কার্ড, খাদ্য ভর্তুকি সঠিক হলে টিক দিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না থেকে থাকে তাহলে এখানে না করবেন। তারপর রয়েছে যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। তো আপনার যে কার্ড, সে কার্ডটি কী ক্যাটাগরির সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমার SPHH, তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপর এখানে দেখুন পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, তো যদি প্রতি মাসে রেশন তুলে তাহলে হ্যাঁ করবেন, যদি না তুলে তাহলে এখানে না করবেন। তারপর কি রয়েছে সম্পদ, তো এখানে সঠিক হলে টিক চিহ্ন দিন। তো এখানে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, তো আপনার বাড়িতে যদি 3টির বেশি রুম থেকে থাকে, ঠিক আছে, 3 বা 3টির বেশি, তাহলে আপনাদের এখানে হ্যাঁ অপশান রাইট দিতে হবে, যদি না থেকে থাকে তাহলে এখানে না অপশানে রাইট দিন। তো আমার রয়েছে, এক্ষেত্রে আমি হ্যাঁ অপশানে রাইট দিচ্ছি। আচ্ছা, অনেকে বলছেন যে দাদা যদি 3টির বেশি বাড়ি থেকে থাকে বা 3টি রুম থেকে থাকে তাহলে টাকা পাবে না, তো এরকম কোনো কথা নয়, এখানে সার্ভে করা হচ্ছে, তো এক্ষেত্রে আপনাদের লিখতে হবে, ঠিক আছে, এবং সঠিক তথ্য দিতে হবে। আপনার যদি 3টি রুম থাকে বা 3টির বেশি রুম থেকে থাকে তাহলে আপনি যে টাকা পাবেন না সেরকম কিছু কথা নয়, ঠিক আছে। আপনাদের সঠিক তথ্য দিতে হবে এবং আপনি যদি পাবার এলিজিবল হন তাহলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর এখানে দেখুন পারিবারিক জমির মালিকানা, তো আপনার পরিবারে কি জমি রয়েছে বা আপনার যে জমি রয়েছে তার মালিক কি আপনারা, তাহলে এখানে হ্যাঁ করবেন, এবং যদি না থাকে তাহলে এখানে না করবেন। তো আমার রয়েছে আমার ফ্যামিলি জমি, তো এক্ষেত্রে আমি হ্যাঁ করেছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি, তো তা আপনাদের জমা করতে হবে এই ফর্মের সঙ্গে, ঠিক আছে, মানে পর্চা যা রয়েছে পর্চা, ঠিক আছে, সেগুলো আপনাদের দিতে হবে। আচ্ছা, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, শতকে আপনাদের লিখতে হবে। তো জমির পরিমাণ যেটি রয়েছে আপনাদের, সেটি আপনাদের শতকে লিখতে হবে। আপনারা হয়তো প্রথমে ভাববেন যে আপনাদের 10 বিঘা রয়েছে, তো আপনারা গুগলে ট্রান্সলেট করে দেখতে পারেন যে 10 বিঘা শতকে কত হবে, তো এরকমভাবে আপনারা লিখে আপনারা এখানে জমা করবেন, ঠিক আছে। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির নথি আপনাদের সঙ্গে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, তো আপনার বাড়িতে যদি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি থেকে থাকে, ঠিক আছে, তাহলে এখানে আপনাদের হ্যাঁ এই অপশানে রাইট দিতে হবে। যদি না থেকে থাকে তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই, এখানে না অপশানে রাইট দেবেন, ঠিক আছে। এবং যদি আপনি হ্যাঁ অপশানে রাইট দেন তবে গাড়ির যে নম্বর, ঠিক আছে, সেটি আপনাদের উল্লেখ করতে হবে, তার সঙ্গে গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বর সেটিও আপনাদের উল্লেখ করতে হবে। আচ্ছা, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল এখানে আপনাদের লিখতে হবে, ঠিক আছে, এবং লিখতে হবে যে কি গাড়ি, ঠিক আছে, জিপ নাকি ট্রাক্টর, তো আপনার গাড়ির নাম এবং তার সঙ্গে মডেল এখানে উল্লেখ করতে হবে। আচ্ছা, তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, তো আপনার পরিবারের যদি কোনো স্বাস্থ্য বীমা থেকে থাকে তাহলে এখানে আপনারা হ্যাঁ অপশানে ক্লিক করবেন, যদি না থেকে থাকে তাহলে এখানে না অপশানে ক্লিক করবেন। আচ্ছা, আমি আপনাদের বলে দিই যে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু স্বাস্থ্য বীমা রয়েছে, সেটি হচ্ছে সরকারি স্বাস্থ্য বীমা। তো এখানে যদি থেকে থাকে তাহলে হ্যাঁ অপশানে রাইট দিয়ে যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ উল্লেখ করুন। তো এখানে আমি হেড যে রয়েছেন, যিনি আমার বাড়ির প্রধান, আমার বাবা, তো তার সরকার বীমা রয়েছে, তো এক্ষেত্রে আমি এই সরকার বীমাতে রাইট দিলাম।
তারপরে এখানে বিমার অঙ্ক, তো বিমার অঙ্ক আমি 0 কেন দিলাম, কারণ হচ্ছে যে প্রিমিয়ামের বিবরণ আমি দিচ্ছি যে স্বাস্থ্যসাথী নামে একটি কার্ড রয়েছে, সেটিও কিন্তু একটি বিমা, ঠিক আছে, এবং সেই বিমাতে 5 লাখ টাকার বেনিফিট দেওয়া হয়। তো সেক্ষেত্রে প্রথমে আপনারা লিখবেন 5 লাখ এখানে অ্যামাউন্ট, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে আপনারা স্বাস্থ্যসাথী লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সদস্য 1, তো সদস্য 1-এরও কি কোনো বিমা রয়েছে, তো সেক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিমা থাকতেই পারে, তো আপনারা সেরকমভাবে লিখে দেবেন। তো এখানে আমি সেম লিখে দিয়েছি সদস্য যিনি আমার মা রয়েছেন, তার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং সেখানে 5 লাখ টাকার বিমা রয়েছে, এবং এখানে বিমার যে অঙ্ক বা প্রতি মাসে যেটি পেমেন্ট করতে হয় প্রিমিয়াম, তো সেটি দিতে হয় না 0, তো সেক্ষেত্রে 0 লিখেছি এবং সরকারি রাইট দিয়ে এখানে 5 লাখ লিখে ব্র্যাকেটে স্বাস্থ্যসাথী লিখে দিয়েছি। তো এরকমভাবে লিখে দেবেন, যদি না থেকে থাকে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা চলুন নেক্সট পেজে আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা নেক্সট পেজে কী রয়েছে, আয় ও পেশা। তো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, তো আপনারা যদি কোনো কর বা ট্যাক্স যদি প্রদান করেন তাহলে এখানে হ্যাঁ এই অপশানে রাইট দেবেন, যদি না করে থাকেন তাহলে এখানে না অপশানে রাইট দেবেন। আচ্ছা পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ এই অপশানে রাইট দেবেন, এবং যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড নম্বর তা আপনাদের উল্লেখ করতে হবে। আচ্ছা প্রথমে রয়েছে হেড, তো পরিবারের যিনি প্রধান মানে আমার বাবা, তো আমার বাবার নাম এখানে লিখেছি, তারপর এখানে প্যান নাম্বার লিখে দিয়েছি। সদস্য 1 আমার মায়ের নাম হবে, তারপর প্যান নাম্বার এখানে হবে, ঠিক আছে। তো আপনি যেমনভাবে দিয়েছেন সদস্য সংখ্যা এবং সদস্য হিসাবে আপনারা নাম এবং তাদের প্যান কার্ডের নাম্বার তা আপনারা লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা এই প্রসেসটি করাবো। তারপর এখানে কর্মসংস্থানের ধরন, তো এখানে আপনার যে পরিবার, তো পরিবার এখানে মানে তাদের যে কাজ বা তারা কি করেন, সেক্ষেত্রে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান, তো পরিবারের প্রধান এই অপশানটি রয়েছে। তো পরিবারের প্রধান এখানে কিসে মানে কাজ করে, যেমন ধরুন সরকারি ক্ষেত্রে যদি কাজ করে থাকে তাহলে এখানে আপনাদের রাইট দিতে হবে সরকারি চাকরি এইরকম যদি করে থাকে, বা বেসরকারি চাকরি বেতনভুক্ত কর্মচারী যদি হয়ে থাকেন তাহলে এই অপশানে রাইট দেবেন, এবং বাকি যে অপশানগুলো রয়েছে আপনার ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, তারপর এখানে রাইট দেবেন। এবং আমি এখানে অন্যান্য সিলেক্ট করেছি কারণ এখানে সেই অপশানটি নেই, এবং অন্যান্য সিলেক্ট করার পর এখানে আমি লিখে দিয়েছি যে আমার বাবা ফার্মার, ঠিক আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা ঘোষণা জমা দিন, এবং যদি সরকারি চাকরি বা আদার্স কোনো কিছু যে কর্মরত তাহলে তার এখানে ডিটেলস বা তার যে কপি সেটি জমা দিতে হবে, ঠিক আছে, জেরক্স করে। আচ্ছা তারপর সদস্য 1-এর ক্ষেত্রে সে যদি সরকারি চাকরি করে, ঠিক আছে, তাহলে এখানে সরকারি চাকরি আপনি হয়তো রাইট দিলেন। তারপর এখানে যে নথিটি রয়েছে সেই নথিটি জেরক্স আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে সদস্য 2, তো এরকমভাবে তাদের আপনারা দেখে নেবেন যে কে কী কাজ করে। আচ্ছা তারপর কি রয়েছে, তারপর রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তো আপনার যে পরিবারের সেই পরিবারে শিক্ষিত কতজন রয়েছে এবং অশিক্ষিত কতজন রয়েছে তা আপনাদের লিখতে হবে। তো আমি এখানে এক্সাম্পল লিখে দিয়েছি, আমার পরিবারে হয়তো 2 জন শিক্ষিত এবং 3 জন আছে অশিক্ষিত, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক সদস্য। তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যে পরিবারের যে প্রধান সে কি শিক্ষিত নাকি অশিক্ষিত, তো আমি এখানে করেছি অশিক্ষিত, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনাদের মেনশন করতে হবে। এখানে দেখুন পরিবারের সকল শিক্ষক শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তাহলে আমার যে পরিবারের প্রধান তিনি শিক্ষিত নন, তিনি অশিক্ষিত, তো এখানে তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা সদস্য 1 যদি শিক্ষিত হয়ে থাকে, যেমন আমার মা যদি শিক্ষিত আছে তাহলে আমি শিক্ষিত তো রাইট দিলাম, আপনিও সেরকমভাবে দিবেন। এবং রাইট দেওয়ার পর এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তো এখানে আপনাদের লিখতে হবে। যেমন আমি লিখে দিয়েছি HS পাস, তো তিনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন তা আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান আপনাদের লিখতে হবে। আচ্ছা সদস্য 2 সদস্য 3 তারা যদি পড়াশোনা করে থাকে বা যদি পড়াশোনা না করে থাকেন তাহলে এরকমভাবে আপনারা লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা তারপর কি রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতি সংস্থার প্রাক্তন বর্তমান ধারক হন, তো এই সব যদি কাজ কেউ করে থাকেন আপনার পরিবারে তাহলে সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ এই অপশান রাইট দিতে হবে বা এখানে না করতে হবে। যদি না করে থাকেন তাহলে এখানে না দিবেন, এবং যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে যিনি এই পদে রয়েছেন তার
যে সদস্য নম্বর সেটি এখানে লিখতে হবে, ঠিক আছে। তো যারা করেন তারা জেনে যাবেন যে এখানে নম্বরটি কী হবে। আচ্ছা, এখানে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন ঘোষণা, এবং তার সঙ্গে যে নথিটি রয়েছে সেটি আপনাদের জেরক্স করে জমা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার পরিবারের ক্ষেত্রে কেউ এই সব পদের সঙ্গে যুক্ত নন, তাহলে এখানে আমি না করে দিয়েছি, তাহলে এখানে কোনো নাম্বার দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, তারপর কি রয়েছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? তো আপনার পরিবারে যদি কোনো সদস্য সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ এই অপশান রাইট দেবেন, যদি না পেয়ে থাকেন তাহলে না অপশান রাইট দেবেন। আচ্ছা, আপনারা অনেকে ভাববেন যে যদি আমরা হ্যাঁ অপশানে রাইট দিই, আমার পরিবারের কেউ তো পেনশন পায়, ঠিক আছে, বা আগে চাকরি করতো, তাহলে হ্যাঁ করলে কি আমি টাকা পাবো না? দেখুন, এরকম কোনো কথা নয়, হ্যাঁ করলেও আপনি টাকা পাবেন, ঠিক আছে। দেখুন, যে ফর্ম ফিল আপ করছেন, ঠিক আছে, বা যে আবেদন করছেন অন্নপূর্ণা প্রকল্পের জন্য, সে যদি পেনশন পায় তাহলে সে এই অন্নপূর্ণা যোজনার জন্য টাকা পাবে না, এবং যদি তার স্বামী বা তার ফ্যামিলির যে হেড সে যদি পেনশন পায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যারা যারা অন্নপূর্ণার জন্য আবেদন করছেন তারা সবাই টাকা পাবেন, ঠিক আছে। তো এখানে ভয় না করে হ্যাঁ অপশানে রাইট দেবেন, এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য যে নম্বর সেটি এখানে ফিল করবেন। তারপর এখানে যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপ তা আপনারা এই ফর্মের সঙ্গে যুক্ত করে দেবেন জেরক্স করে। আচ্ছা, তারপর কি রয়েছে, কোনো সদস্য কি জিএসটি এর অধীনে নিবন্ধিত আছেন? তো আপনার ফ্যামিলির কেউ যদি জিএসটি প্রদান করেন, ঠিক আছে, বা জিএসটি নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা হ্যাঁ অপশান রাইট দেবেন, যদি না থেকে থাকে তাহলে এখানে না অপশান রাইট দেবেন, এবং যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি যে নম্বর সেটি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, পরিবারের মোট বার্ষিক আয়, তো পরিবারের আপনার বার্ষিক আয় কত হচ্ছে তা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো টোটাল পরিবারের যতজন সদস্য রয়েছে তারা কে কী কাজ করে, কত টাকা ইনকাম করে, তা আপনারা এক মাসে হিসাব করবেন এবং 12 দিয়ে গুণ করে আপনারা এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিয়েছি, যেমন আমার পরিবারের বার্ষিক আয় হচ্ছে 72,000 টাকা, ঠিক আছে। তো তারপর কি রয়েছে, অন্যান্য পরিচয় নথি। তো সিএএ আবেদনের বর্তমান অবস্থায় যদি থেকে থাকে, তো আপনার পরিবারে যদি সিএএ আবেদন করে থাকেন, ঠিক আছে, বা বর্তমান অবস্থা কোনো কিছু থেকে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে এটি ফিল করবেন, যদি না থেকে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় এই অপশানে ক্লিক করে দেবেন। এবং যদি ফিল করেন তাহলে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় আবেদনের নম্বর এখানে আপনারা ফিল করবেন এবং এই ঘরে রাইট দেবেন। ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর তাহলে এখানে সার্টিফিকেট নম্বরটি দেবেন। তো আমার পরিবারের ক্ষেত্রে সিএএ প্রযোজ্য নয়, সেক্ষেত্রে আমি প্রযোজ্য নয় এই অপশানে রাইট দিয়ে দিয়েছি, এবং সদস্য 1 এবং তারাও প্রযোজ্য নয়, সদস্য 2 তারাও প্রযোজ্য নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এখানে প্রযোজ্য নয় এই অপশানগুলোতে রাইট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর কি রয়েছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কেসিসি এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, তারপর কি রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থেকে থাকে আপনার পরিবারের, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের মেনশন করতে হবে। যেমন ধরুন আমার বাবা পরিবারের প্রধান, তার এখানে যে তার রয়েছে ধরুন ক্রেডিট কার্ড কিষাণের, ঠিক আছে, কিষাণ ক্রেডিট কার্ড, তাহলে কিষাণ ক্রেডিট কার্ডের যে নম্বর সেটি এখানে আমি ফিল করেছি, পরিবারের প্রধান এই ঘরটি ফিল হচ্ছে। তারপর তার আইডির সংখ্যা, তার আইডির সংখ্যাটি আমি এখানে ফিল করে দিয়েছি। যে তারিখে ইস্যু করা হয়েছে তাহলে সেই তারিখটি আপনারা সেই কার্ডের পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন রাইট সাইড লিখেছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, তো এখানে বিবরণগুলো আপনাদের দিতে হবে, ঠিক আছে। এবং সদস্য নম্বর 1-এ আমার মাকে আমি রেখেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই যদি এখানে আদার্স কোনো পেয়ে থাকে, ঠিক আছে, যেমন কোনো ক্রেডিট কার্ড এইসব থেকে থাকে তাহলে এখানে মেনশন করতে হবে। তো বাকি আদার্স সদস্যের কারণ নেই, তো এক্ষেত্রে আমি এখানে কোনো কিছু লিখছি না। তো যদি আপনার থেকে থাকে তাহলে আপনারা লিখবেন। আচ্ছা, তারপর কি রয়েছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। তো আপনার পরিবারের কোনো মেম্বারের যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে বা ডিলিট হয়ে যায় বা ট্রাইব্যুনালে হয়তো বিচারাধীন রয়েছেন, তাহলে তাদের এখানে মাস্ট টু মাস্ট এখানে লিখতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আমার পরিবারের কারো নাম বাদ যায়নি, সেক্ষেত্রে আমি প্রযোজ্য নয় লিখেছি। যদি আপনার পরিবারে কারো নাম বাদ গিয়ে থাকে বা ট্রাইব্যুনালে বিচারাধীন থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলাটির বিবরণ আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর এখানে সদস্য 1 তার ক্ষেত্রেও আপনারা দেখে নেবেন, এবং যদি প্রযোজ্য না হয়, ঠিক আছে, যদি এসআইআর নাম বাদ না যায় তাহলে প্রযোজ্য নয় এই অপশানগুলোতে রাইট দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কি রয়েছে, সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, তো এখানে শিশুর যে বিবরণ সেটি আপনাদের এখানে লিখতে হবে। এবং তারপর এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে
অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। আচ্ছা, এখানে সদস্য নম্বর, তো সদস্য নম্বর শিশু 1, তো এখানে শিশু 1-এর নাম মানে যে শিশুটি রয়েছে আপনার পরিবারে, তো তার নাম এখানে অ্যাড করবেন। তারপর সে কোন ক্লাসে পড়ছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর কোন স্কুলে পড়ছে, ঠিক আছে, বা কোন বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর ধরন এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর সরকারি নাকি বেসরকারি সেটি আপনারা সিলেক্ট করবেন। তো সরকারি বিদ্যালয়ে পড়ে, তো সেই জন্য আমি সরকারি বিদ্যালয় দিয়ে দিয়েছি। তো এরকমভাবে শিশু 1, শিশু 2 এরকমভাবে দেওয়া রয়েছে। তো শিশুদের এখানে বিবরণ আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কি রয়েছে, তারপর রয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো আপনার পরিবারে যদি কোনো শিশু টিকা নিয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ হবে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এবং টিকাকরণ যদি না হয়ে থাকে তাহলে এখানে না এই অপশানে সিলেক্ট করবেন। আচ্ছা, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ তা আপনাদের এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এবং শিশু 1, শিশু 2 আপনারা দেখে নেবেন কেমনভাবে অ্যাড করেছেন, সেরকমভাবে এখানে আপনারা লিখে দেবেন তার ডিটেলস। তারপর কি রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? দেখুন, আপনার পরিবারের বা আপনি, ঠিক আছে, যারা রয়েছেন তারা কি কোনো প্রকল্পের ডিবিটির মাধ্যমে সুবিধা পাচ্ছেন? যেমন ধরুন আমার পরিবারের প্রধান, তো তিনি ডিবিটির মাধ্যমে সুবিধা পান, সেক্ষেত্রে আমি হ্যাঁ করেছি। এবং যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। তো প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, যেমন প্রকল্প, তো এখানে হয়তো পিএম কিষাণ থেকে পাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি পিএম কিষাণ লিখে দিলাম। এবং আদার্স যদি কোনো প্রকল্প থেকে পাই তাহলে সেখানে আমি আদার্স যে প্রকল্পগুলো সেগুলো লিখে দেবো। তো এটি পরিবারের প্রধানের ক্ষেত্রে। এবং সদস্য 1 আমি আমার মাকে রেখেছিলাম, ঠিক আছে। তো সে কিসে কিসে ডিবিটি থেকে পাই, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার পেত, তো সেটিও মোটামুটি ডিবিটির মাধ্যমে দেওয়া হতো। তারপর উজ্জ্বলা যোজনা, সেখানেও কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে। এবং আদার্স যে প্রকল্পগুলো রয়েছে যেখান থেকে টাকা পাই সেগুলো আপনাদের লিখতে হবে। এবং সদস্য 1-এর ক্ষেত্রে হ্যাঁ হবে, ঠিক আছে, সে পায়, তো সেক্ষেত্রে হ্যাঁ করেছি। এবং বাকি যদি আদার্স যারা পায় না তারা এখানে তাদের না সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর রয়েছে লাস্ট পেজ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোষণাপত্র। আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে সিগনেচার করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি পরিবারের প্রধান ফর্ম ফিল আপ করছেন তাহলে এখানে পরিবারের প্রধান সিগনেচার করবেন, বা যে অন্নপূর্ণা প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করেছেন সে এখানে সিগনেচার করে দেবেন। আচ্ছা, এই ফর্মটি যাচাই করা হবে, ঠিক আছে, বা যিনি জমা দিচ্ছেন এই ফর্মটি তিনি এখানে সিগনেচার করুন, মানে আপনার পরিবারের কেউ। আচ্ছা, তারপর কি রয়েছে এখানে দ্রষ্টব্যতে, পরিবার বলতে এমন এক দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘরে খেতে থেকে খাবার গ্রহণ করেন, ঠিক আছে। তো একই পরিবার মানে হচ্ছে যে একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে তারা খাবার গ্রহণ করেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে একটি পরিবার। তো আপনার যদি আলাদা আলাদা পরিবার হয় তাহলে আপনারা আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, তো এই বাকি যে অংশটি রয়েছে, ঠিক আছে, এন্ড অফ ফর্ম এখানেই শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে অফিসার যারা জমা নেবেন তারা এখানে সিগনেচার বা তারিখ, স্থান সব কিছু দিয়ে আপনাকে এই স্লিপটি কেটে দিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল ফর্ম ফিল আপ। তো অনেক সহজ রয়েছে। আপনারা বলছেন যে 12 পেজের ফর্ম অনেক কঠিন, তো কঠিন নয়, অনেক সহজেই ফর্মটি রয়েছে, ঠিক আছে। তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পেরে গেছেন। এবং যদি ফর্ম ফিল আপটি ভালো লেগে থাকে আপনার পরিবারের সঙ্গে, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এই ভিডিওটিতে লাইক করুন। এবং এখনও পর্যন্ত যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে রাখুন, এবং ইউটিউব থেকে দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন পেয়ে যাবেন, ক্লিক করে অলে ক্লিক করে দিন, ঠিক আছে। সো এই ভিডিওটিতে এ পর্যন্তই। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে বা নতুন কোনো টপিকের সঙ্গে।